Subscribe now and press the bell icon for listening various Bengali audio stories. ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সংকেত অডিও স্টোরি কোনোভাবেই একে সমর্থন করে না। আমাদের আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন একটি খাঁটি গ্রাম বাংলার হাড় হিম করা ভূতের গল্প। গ্রামের নাম ছায়ামতি। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, গ্রামের নাম ছায়ামতি। মধুগঞ্জের হাট সেদিন বেশ জমজমাট ছিল। দুপুর গড়িয়ে বিকেল নামতেই হাটের ভিড় একটু পাতলা হতে শুরু করে। বাঁশের মাচার উপর ঝোলানো জামা কাপড়গুলো নামিয়ে ভাঁজ করে গুনে গুনে বস্তায় ভরছিল বৈকুণ্ঠ। দিনটা মন্দ যায়নি। দুটো গরুদের থান ভালো দামে বিক্রি হয়েছে। আর কয়েকজন চেনা খদ্দেরও আগাম কথা দিয়ে গেছে। কাপড়ের ব্যবসা এমনই, আজ না হলে কাল। মুখ চেনার বিশ্বাসটাই আসল মূলধন। বৈকুণ্ঠকে আশেপাশের 2-4 গ্রামের সবাই মোটামুটি চেনে। বয়স খুব বেশি নয়, এই বছর 25-এর। তবে হাটে নাম করেছে নিজের পরিশ্রমে। বাবার কাছ থেকেই এই ব্যবসার হাতে খড়ি। বাবা এখন আর হাটে যান না, বয়স হয়েছে। হাঁটুর ব্যথা, চোখেও আগের মতো জোর নেই। তাই গঞ্জের হাটে যাওয়া আসার ভারটা এখন ছেলেটার ওপরেই। বৈকুণ্ঠ যখন মালপত্র গুছিয়ে উঠে পড়ল, বিকেলের রোদ ততক্ষণে ঢলে পড়েছে। হাটের শেষ দিকের কোলাহল পেরিয়ে সে যখন গরুর গাড়ির কাছে পৌঁছালো, বলদ দুটো বৈকুণ্ঠকে দেখে একবার হাম্বা করে ডেকে উঠে চুপ করে গেল। বৈকুণ্ঠ মৃদু হাসল। দুটো বলদ, একটা ধূসর, একটা লালচে। হাটে এলে ওদের যেন ধৈর্য ফুরিয়ে যায়। কিন্তু গ্রামের পথ ধরলেই নিজের ছন্দে চলতে জানে। বস্তাগুলো গাড়িতে তুলে দিতে দিতে বৈকুণ্ঠ একবার আকাশের দিকে তাকালো। উত্তর পূর্ব কোণের আকাশে এক চিলতে মেঘ জমে উঠছে। আজ ফিরতে দেরি হবে না, এটাই ভালো। বাড়িতে মা অপেক্ষা করে থাকে। সন্ধে নামলেই তার অস্থিরতা বাড়ে। বাবা উঠোনে বসে বিড়ি খেতে খেতে হয়তো জিজ্ঞেস করবে, আজ বেচা কেনা কেমন হলো? আর বোন, সে তো এখন বড় হয়েছে। তার চোখে মুখে এক ধরনের লাজুক ভাব, অথচ ভিতরে ভিতরে কত প্রশ্ন। বয়স হয়েছে, পাড়ার লোকজন কথাও বলতে শুরু করেছে। এই ছোট্ট পরিবারটাই বৈকুণ্ঠের জগৎ। বাবা নীরব, সংযত, সংসারের হিসেব জানা মানুষ। মা সব চিন্তা আগলে রাখা এক আশ্চর্য শক্তি। আর বোন বিবাহযোগ্য, ভবিষ্যতের দুশ্চিন্তা যার চোখে লুকিয়ে থাকে। গরুর গাড়ি ধীরে ধীরে হাট ছাড়ল। কাঠের চাকার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ, গরু দুটোর হাম্বা ডাক আর পথের ধুলোর সঙ্গে মিশে গেল মধুগঞ্জের হাটের শেষ চিহ্নটা। মধুগঞ্জের হাট পেছনে পড়ে এলে গরুর গাড়ির গতি আপনাতেই একটু স্থির হয়ে আসে। হাটের কোলাহল, দরদাম, হাঁকডাক সবই যেন ধুলোয় মিশে ধীরে ধীরে মিলিয়ে যায়। সামনে লম্বা গ্রাম্য পথ। বৈকুণ্ঠ গ্রামের নাম ছায়ামতি। আর মধুগঞ্জের হাট থেকে ছায়ামতির দূরত্ব কম বেশি হলে 5 ক্রোশ হবে। গরুর গাড়িতে চললে, পথে যদি বেশি থামতে না হয়, তবে 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। বৈশাখ মাসের শুরুতে বিকেলের দিকে মাঝে মাঝেই কালবৈশাখী এসে হানা দেয়। তবে আজ আকাশ পরিষ্কার, ভালোভাবে পৌঁছে যাওয়া যাবে। বৈকুণ্ঠ চলতে লাগলো।
রাস্তার দুধারে পাক ধরা হলদে ধানের ক্ষেতের মাঝখান দিয়ে শিরশির করে হাওয়া বইছে। কোথাও কোথাও আবার তাল আর শিমুল গাছের ডালে বসে ছোট্ট পাপিয়া পাখিটা এক নাগাড়ে ডেকে চলেছে মিষ্টি সুরে। এই পথ চলতে চলতেই বৈকুণ্ঠর মনটা অকারণেই ভারী হয়ে এলো। বাবার শরীরটা আর আগের মতো নেই। বছর কয়েক হলো হাঁপানিটাও বেড়েছে। শীতে বাড়ে, বর্ষায় একটু কমে, কিন্তু কখনোই পুরোপুরি সেরে ওঠে না। আগে যে মানুষটা ভোরবেলায় উঠে গরু দেখভাল করত, হাটে যেত, হিসেব রাখত, সে এখন উঠোনের এক কোণে বসে দীর্ঘশ্বাস ফেলে। এখন বাবার আর হাটের ধুলো আর হাঁক ডাক সহ্য হয় না। বাবার এই অসুখটাই বৈকুণ্ঠর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। ছেলেবেলায় পড়াশোনায় মন্দ ছিল না সে। স্কুলের মাস্টারমশাইরা বলতেন আরও 2-4 বছর পড়লে হয়তো কলকাতা শহরে কেরানির চাকরি করত। কিন্তু সংসার বড় বালাই। বাবার শরীর ভাঙতে শুরু করার পর পড়াশুনো আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বই খাতা তুলে রাখতে হয়েছিল একদিন, আর তার জায়গায় হাতে উঠে এসেছিল কাপড়ের থান, হিসেবের খাতা। ধীরে ধীরে ব্যবসা আর সংসারের ভারটা নিজের কাঁধেই তুলে নিয়েছিল বৈকুণ্ঠ। প্রথম প্রথম বেশ কিছু ভুল হয়েছে, লোকসানও হয়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হাটের লোকজন তাকে চিনেছে, বিশ্বাস করতে শিখেছে। আজ মধুগঞ্জের হাটে দাঁড়িয়ে যখন সে মলমল ধুতি আর গরদের থান বিক্রি করছিল, তখন আর কারোর চোখে সে নতুন ছেলে নয়। এই সংসারের ভবিষ্যৎ এখন অনেকটাই তার হাতে। এই সমস্ত সংসারের টানাপোড়েনের মাঝখানে নিজের বিয়ের কথাটা কখনো ভাবেনি। মনে মনে ঠিক করে রেখেছে বোনের বিয়ে না দেওয়া পর্যন্ত নিজের জন্য কিছু নয়। সংসারের দায়, বাবার চিকিৎসা, বোনের ভবিষ্যৎ সবকিছু আগে। এই সব ভাবতে ভাবতেই গরুর গাড়িটা এগিয়ে চলেছিল। বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। এই সমস্ত ভাবনার মাঝেই হঠাৎ বৈকুণ্ঠর ঘোর কাটল। এই যে কথা, চা খাবেন নাকি? কণ্ঠস্বরটা একেবারে কানের কাছে এসে পড়ায় একটু চমকে উঠল বৈকুণ্ঠ। তাকিয়ে দেখল গরুর গাড়িটা আপনাতেই থেমে গেছে। বলদ দুটো মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে, যেন তারাও খানিকটা বিশ্রাম চায়। রাস্তার পাশেই একটা ছোট্ট গুমটি, পানের দোকান, আর তার সামনেই বাঁশের খুঁটিতে ঝোলানো রয়েছে কয়েকটা মাটির ভাঁড়, পানের বাটা রাখার কাঠের তক্তা। দোকানদারের চেহারা একেবারে গ্রাম্য, পরনে একটা লুঙ্গি আর সাদা ময়লা জড়ানো গেঞ্জি। দোকানটা টিনের চালের, এক পাশ খোলা, ভিতরে একটা লোহার চুল্লি, তার উপর কেটলি বসানো। সেখান থেকেই চায়ের গন্ধ ভেসে আসছে। বৈকুণ্ঠ গাড়ি থেকে নামল। সারাদিনের ধকলটা তার শরীরে ভালোই টের পাচ্ছে। মনে হলো এক ভাঁড় চা খেলে মন্দ হয় না। এক ভাঁড় চা দিন মিয়া, সারাদিন বড্ড ধকল গেছে। দোকানি ঝটপট কেটলি নামিয়ে চা ঢালতে ঢালতে কথা জুড়ল। দূর থেকে আসছেন দেখছি, এই পথে সাঁঝের বেলায় খুব একটা লোক যায় না, তা আপনি এ পথে যে? বৈকুণ্ঠ হাতে চা নিয়ে গুমটির বেঞ্চে বসল। হ্যাঁ, মধুগঞ্জের হাট থেকে ফিরছি, বাড়ি ছায়ামতি। এই নামটা শোনা মাত্রই দোকানির চোখ কেমন যেন অন্যরকম হয়ে উঠল। সে চা ঢালা থামিয়ে একবার আকাশের দিকে তাকালো। তখন বিকেলের আলো প্রায় নিভে এসেছে। পশ্চিমের রংটা ক্রমশ ধূসর হতে শুরু করেছে। ছায়ামতি? দোকানি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে তো আপনার এই জমিনপুরে জঙ্গল পেরোতে হবে। এই কথাটা সে এমনভাবে বলল যেন এই কথার ভেতরে আর একটা কথা লুকিয়ে আছে। হ্যাঁ, ওই পথটাই তো চেনা। বৈকুণ্ঠ নির্লিপ্তভাবে বলল, চেনা হলেও বাবু ভালো না, ওই জঙ্গলটা ভালো না। চা দোকানি তক্তার উপর ঝুঁকে এলো, গলাটা একটু নামিয়ে বলল, একটা অন্য রাস্তা আছে বটে। এই পথ ধরে না গিয়ে যদি বাঁ দিকে ঘুরে শিবডাঙ্গা হয়ে যান, তারপরে খালের পাড় ধরে ঘুরে ছায়ামতি পৌঁছে যাওয়া যায়। এই রাস্তাটা একটু লম্বা কিন্তু নিরাপদ। বৈকুণ্ঠ চায়ে এক চুমুক দিয়ে হিসেব কষল। ওই পথে গেলে কতটা বেশি পড়বে?
তা 5-6 ক্রোশ মতো তো হবেই। কথাটা শুনেই বৈকুণ্ঠের কপাল কুঁচকে গেল। এতটা বাড়তি পথ মানে বেশ দেরি। বাবা মা তখন চিন্তায় পড়ে যাবেন। সে আবার জিজ্ঞেস করলো, কিন্তু জমিনপুরের জঙ্গলের মধ্যে দিয়ে গেলে অসুবিধাটা কোথায়? দোকানি এবার একেবারে ফিস করে বলল, ওখানে ভালো কিছু থাকে না বাবু। শোনা যায় জঙ্গলের ভেতরেই ভয়ঙ্কর জিনের আনাগোনা। রাত নামলে ওদের চলাফেরা বাড়ে। বৈকুণ্ঠ হালকা করে হাসল। এইসব লোককথা গ্রামে অনেকেই বিশ্বাস করে, তবে আমি এসবে বিশ্বাস করি না। হ্যাঁ, এত বছর ধরে বন জঙ্গল হাট বাজার ঘেঁটে বাড়ি ফিরেছি, তেমন তো কিছুই দেখিনি, তাই বিশ্বাস করি না আর কি। চা দোকানি লোকটা হাসল না, বরং চোখ দুটো আরো গম্ভীর হয়ে উঠল। বিশ্বাস না করলেও সাবধান থাকা ভালো বাবু। সে আপনার ব্যাপার, যা ভালো বোঝেন করেন মিয়া। দোয়া করি আল্লাহ যেন আপনার হেফাজতে রাখে। চা শেষ করে বৈকুণ্ঠ গাড়ির দিকে তাকালো। গরু দুটো অস্থির হয়ে পা বদলাচ্ছে। সময় নষ্ট করা ঠিক হবে না, ঘুর পথে গেলে আরো দেরি। বাবা মা হয়তো অপেক্ষা করছে। আজ দেরি হলে বাড়িতে সবাই মারাত্মক চিন্তা করবে। বৈকুণ্ঠ গাড়িতে উঠল। গরুর গাড়ি আবার ধীরে ধীরে চলতে শুরু করলো। সামনে সেই পথ, যে পথ জমিনপুরের জঙ্গলের ভেতর দিয়ে ছায়ামতির দিকে যায়। জমিনপুরের জঙ্গলের মুখে পৌঁছাতেই বৈকুণ্ঠ অজান্তেই একবার আকাশের দিকে তাকালো। কিছুক্ষণ আগেও যে আকাশটা ফাঁকা ছিল তা হঠাৎ করেই কালচে মেঘে ঢেকে গেছে। মেঘগুলো যেন খুব নিচু হয়ে নেমে এসেছে, ভারী থমথমে ভাব। বাতাসে এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ। কাল বৈশাখী বুঝিয়ে আসছে। বৈশাখ মাসে এরকম ঝড় নতুন নয়, তবুও এই মুহূর্তে অস্বস্তিটা অকারণেই বেশি লাগলো। গরুর গাড়িটা জঙ্গলের ভেতরে ঢুকতেই চারপাশের শব্দ যেন কেমন আচমকাই থেমে গেল। বাইরের খোলা মাঠে যে হালকা হালকা হাওয়া ছিল, এখানে এসে তা আর টের পাওয়া যায় না। উঁচু উঁচু শাল পলাশ আর শিমুলের ডালপালা একে অন্যের সঙ্গে জড়িয়ে এমনভাবে ছায়া ফেলছে যে দিনের আলোয় মাটিতে ঠিকমতো এসে পৌঁছায় না। বৈকুণ্ঠ নিজের মনেই বলল, এইসব তো জঙ্গলের স্বাভাবিক ব্যাপার। চা দোকানের কথাগুলোও যে একেবারে উড়িয়ে দিতে চাইছে তাও নয়, কিন্তু অযথা ভয় পেলে চলবে কেন? নিজেকে বোঝাতে চেষ্টা করলো, এই পথ দিয়ে সে আগে যদিও বা যায়নি, কিন্তু এই ধরনের জঙ্গলের ভেতর দিয়ে সে বহুবারই গেছে। কিছুই তো হয়নি। মনের ভেতর কোথাও যেন একটা অস্বস্তির কাঁটা বেঁধে রইল। জঙ্গলের ভেতরে ঢুকে পড়বার পর গাছের ফাঁক দিয়ে আকাশটা আর দেখা যাচ্ছে না। পথটা সরু, দুই পাশে জঙ্গল এত ঘন যে অল্প কিছু হাতের উপাসে আর কিছুই দেখা যাচ্ছে না। সামনে তাকালে খুব বেশি দূর দেখা যায় না। মনে হলো জঙ্গলটা যেন তাকে গিলে নিচ্ছে ধীরে ধীরে। গরুর গাড়ি এগিয়ে চলেছে। নুড়ি কাঁকড়ের শব্দ, শিয়ালের ডাক আর মাথার উপর ঝুলে থাকা কালো মেঘ, সব মিলিয়ে জমিনপুরের এই জঙ্গল যেন আর 5টা জঙ্গল নেই। সন্ধে হয়ে এসেছে ইতিমধ্যে। আরো কিছু দূর এগোনোর পর হঠাৎ করে আকাশটা যেন ফেটে গেল। প্রথম 2-1টা বড় বড় ফোঁট পড়ল পাতার উপর। তারপর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ঝমঝম করে বৃষ্টি। কালো মেঘের ভেতর দিয়ে মোটা জলের ধারা সোজা নেমে আসছে পৃথিবীর বুকে। মুহূর্তেই গরু দুটো দিশাহারা হয়ে পড়ল। সারাদিন হাটে বিরাট খাটুনি গেছে ওদের। এখন এই আচমকা বৃষ্টি, তারপর অচেনা জঙ্গল। বলদ দুটো পা ফেলে এলোমেলো করে মাথা ঝাঁকাতে লাগলো। গরুর গাড়ির চাকা মাটি আর নুড়ি কাঁকড়ের ওপর হড়কে যেতে লাগলো। বৈকুণ্ঠ তৎক্ষণাৎ চারপাশে তাকাল। তার চোখে পড়ল জঙ্গলের ভেতর খানিকটা ফাঁকা জায়গায় একটা ভাঙাচোরা ঘর। ঘর বলা যায় বটে, কিন্তু বহু দিনের পরিত্যক্ত কোনো কুটির। টালির ছাদ একদিকে বসে গেছে, দেওয়ালে ফাটল, দরজায় কাঠ আধখানা ঝুলে আছে। তবু সেই মুহূর্তে এটাই এখন আশ্রয়। আর দেরি না করে বৈকুণ্ঠ গাড়ি থামালো।
দ্রুত জুড়ি খুলে বলদ দুটোকে ছাড়াল। তারা নিজেরাই যেন বুঝে নিয়েছে ভিজে রাস্তায় দাঁড়িয়ে থাকলে বিপদ। বৈকুণ্ঠ বলদ দুটোকে নিয়ে এসে সেই ভাঙাচোরা ঘরের ভেতরে ঢুকলো। ঘরের ভেতরটা একবার চোখ বুলিয়েই বোঝা যায় এখানে বহুদিন মানুষের পা পড়েনি। মাটির দেওয়ালে জায়গায় জায়গায় ফাটল, কোথাও টালি ভেঙে পড়ে গেছে, এক কোণে পুরনো শুকনো পাতা জমে কালচে হয়ে গেছে। ভিজে মাটির গন্ধে বাতাস ভারী, তবু এই ভাঙাচোরা ঘরটাই যেন প্রাণ বাঁচানোর একমাত্র ভরসা। বৈকুণ্ঠ পুটুলি খুলে গামছাটা বের করলো। মাথার মুখের জল মুছতে মুছতে শরীরটা একটু হালকা লাগছে। বাইরে বৃষ্টি এক নাগাড়ে হয়ে চলেছে। ঠিক তখনই হঠাৎ দূরের ঝোপের ভেতর থেকে একটা চিৎকার ভেসে এলো। বৈকুণ্ঠ থমকে দাঁড়ালো। ওটা কোনো পশুর ডাক নয়, পরিষ্কার মানুষের গলা। একটা মেয়ে মানুষের গলা বলে মনে হলো। প্রবল ভয় অসহায়তায় ফেটে পড়া একটা চিৎকার। শব্দটা বৃষ্টির আওয়াজ ছাপিয়ে একবার কানে এসে লাগলো, তারপর আমার নিস্তব্ধতার মধ্যে মিলিয়ে গেল। বৈকুণ্ঠর বুকটা ধক করে উঠল। কেউ বিপদে পড়েছে নাকি এই জঙ্গলে, এই বৃষ্টির মধ্যে? এক মুহূর্তের জন্য তার মনে পড়ল চা দোকানির কথা, কিন্তু সেই চিন্তা বেশিক্ষণ টিকল না। বিপদে কেউ পড়লে তাকে উপেক্ষা করে থাকা স্বভাব নেই তার। দ্রুত চারিদিকে চোখ বুলিয়ে ঘরের কোণে রাখা জোঙালের লাঠিটা তুলে নিল। লাঠিটা খুব বড় নয়, তবুও হাতে নিলে সাহসটা বাড়ে। তারপর দরজার কাছে ঝোলানো হ্যারিকেনটা নিয়ে বাইরে বেরিয়ে পড়ল। হ্যারিকেন হাতে নিয়ে আর লাঠিটা চেপে ধরে বৈকুণ্ঠ ধীরে ধীরে সেই দিকে এগোলো। হ্যারিকেনের কাঁপা কাঁপা আলোটা সামনে ধরে বৈকুণ্ঠ এগোতে লাগলো। ভেজা পাতায় লাঠির আঘাতে ছপছপ শব্দ হচ্ছে। বৃষ্টির শব্দের ফাঁক গলে মাঝে মধ্যে আবার সেই অস্পষ্ট গোঙানি ভেসে আসছে, এবার অনেক কাছে। হঠাৎ ঝোপ শেষ করে একটা ফাঁকা জায়গা। এক মুহূর্তের জন্য বৈকুণ্ঠ থমকে দাঁড়ালো। শাল গাছের বিশাল গুঁড়িটার তলার দৃশ্যটা যেন বিশ্বাস হতে চাইছে না বৈকুণ্ঠের। একটা মেয়ে সম্পূর্ণ ভেজা শাড়ি, শরীরের সঙ্গে লেপ্টে আছে, চুলগুলো এলোমেলো, কাঁধ ছাপিয়ে মুখ ঢেকে ফেলেছে। গাছের গোড়ায় সে জড়সড় হয়ে বসে আছে, শরীরটা ভয়ে কুঁকড়ে গেছে। চিৎকার করার শক্তিটাও যেন নেই। আর তাকে ঘিরে রয়েছে 7-8টা জ্বলন্ত আগুনের ভাটার মতো চোখ। আর একটু সামনে যেতেই বৈকুণ্ঠ বুঝতে পারল ওগুলো আগুন নয়, ওগুলো একবার বুনো কুকুরের দল। 7-8টা বুনো কুকুর শাল গাছের তলায় বৃত্তাকারে ঘুরছে। ভেজা লোম শরীরের সঙ্গে লিপটে আছে, চোখগুলো হ্যারিকেনের আলোয় অদ্ভুতভাবে জ্বলছে। হিংস্র ক্ষুধার্ত, দাঁত বের করা। ওরা আক্রমণের ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে। হালকা আলো আঁধারিতে ওদের হিংস্র দাঁতগুলো চকচক করে উঠছে। ওদের চোখে কোনো দ্বিধা নেই, কেবলই ক্ষুধা আর আক্রমণের তাড়না। বৈকুণ্ঠের বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। এক পায়ে গলেই বিপদ, অপরদিকে এক মুহূর্ত দেরি হলেই মেয়েটা আর বাঁচবে না। লাঠিটাকে শক্ত করে ধরল বৈকুণ্ঠ। এই মুহূর্তে এই ভয়ঙ্কর আদিম জঙ্গলের মধ্যে সে একা দাঁড়িয়ে আছে, মানুষ আর হিংস্র পশুদের মাঝখানে। বৈকুণ্ঠ আর এক মুহূর্ত দেরি করল না। বুকের ভেতর থেকে উঠে এলো এক পশুবৎ চিৎকার। হাতে ধরা জোঙালের লাঠিটা শক্ত করে চেপে সে ঝাঁপিয়ে পড়ল কুকুরগুলোর দিকে। হঠাৎ এই অপ্রত্যাশিত আক্রমণে বুনো কুকুরগুলো 1 সেকেন্ডের জন্য থমকে গেল।
আগুনের মতো জ্বলতে থাকা চোখগুলো এবার বৈকুণ্ঠর দিকে ঘুরল। গলার ভেতর থেকে বেরোলো ঘর ঘরে গর্জন, এবং তারা মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়তে চাইল বৈকুণ্ঠের ওপরে। কিন্তু বৈকুণ্ঠের লাঠি আছড়ে পড়ল প্রথম কুকুরটার ঘাড়ে। এরপর আর ভাবার সময় নেই। লাঠি নেমে এলো একের পর এক, মুখে, মাথায়, পিঠে। বৃষ্টি ভেজা মাটিতে পা পিছলে যাচ্ছিল, তবু বৈকুণ্ঠ দাঁতে দাঁত চেপে লড়ে গেল। কুকুরগুলো চারিদিক থেকে আক্রমণ করতে চাইলেও মানুষের অদম্য হিংস্রতায় তাদের পিছু হটতে বাধ্য করল। কয়েক মুহূর্ত বিশৃঙ্খল সংঘর্ষের পর দলটা ছত্রভঙ্গ হয়ে গেল। কেউ কুঁকড়ে কুঁকড়ে ঝোপের ভেতরে ঢুকে গেল, কেউ লেজ গুটিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। জঙ্গল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। লাঠিটা ধীরে ধীরে নামিয়ে বৈকুণ্ঠ হ্যারিকেনটা তুলে নিল। কাঁপা কাঁপা আলো এসে এগোলো মেয়েটার দিকে। হ্যারিকেনটা পাশে রেখে বৈকুণ্ঠ সাবধানে তার হাত দুটো ধরে শরীরটা সোজা করে বসালো। আলতো করে শাল গাছের মোটা শেকড়ের উপরে মাথাটা ঠেক দিল। মুখের উপর থেকে চুলগুলো সরাতেই এই প্রথম মেয়েটিকে ভালো করে দেখল বৈকুণ্ঠ। হ্যারিকেনের আবছা হলুদ আলোয় মেয়েটির মুখটা এবার স্পষ্টভাবে ফুটে উঠল বৈকুণ্ঠের চোখে। বৃষ্টিতে ধোয়া গায়ের রংটা অদ্ভুত উজ্জ্বল, যেন পাকা ধানের রঙে এক ফোঁটা দুধ মিশে গেছে। মাথার উপর থেকে চুলগুলো ভিজে কানের পাশে লেগে আছে। কিছু এলোমেলো চুল গাল ছুঁয়ে নেমে গেছে। চোখ দুটো বন্ধ, চোখের পাতাগুলো গোলাপের পাপড়ির মতো। ঘুমন্ত হরিণীর মতো শান্ত, অথচ সেই শান্তির আড়ালে লুকিয়ে আছে প্রবল ভয়। মেয়েটির শারীরিক গড়নে এমন দৃঢ়তা আছে যে বুঝতে অসুবিধা হয় না এ মেয়ে দুর্বল নয়। পরিস্থিতি তাকে ভেঙে দিয়েছে। এ অচেনা মেয়েটির মুখের দিকে একভাব তাকিয়ে থাকলেই মনে হয় যেন কোনো অজানা কাহিনীর প্রথম পাতা খুলে দিল। বৃষ্টি থেমে গেছে বেশ কিছুক্ষণ। মেয়েটা নড়ে উঠল। চোখে মুখে লেগে থাকা জল নিজের অজান্তেই হাত দিয়ে মুছল সে। প্রথমে দৃশ্যপট ঝাপসা, ঘুর কাটতে সময় লাগলো। পরে আস্তে আস্তে উঠে বসলো মেয়েটা। উঠে বসেই চারিদিকে একবার তাকালো। ভেজা ঝোপঝাড় জঙ্গল, অন্ধকার, আর পাশে বসে থাকা এক অপরিচিত মানুষ। ভয়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল। বৈকুণ্ঠ নরম গলায় জিজ্ঞেস করলো, তুমি কে? এত রাতে এই গভীর জঙ্গলের মধ্যে কি করছো? মেয়েটা মুখ খুলতে গিয়েও পারল না। ঠোঁট কাঁপল, গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। শুধু পরে একটু ক্ষীণ স্বরে বলল, আমি মালা। এইটুকু, আর একটা কথাও নয়। চোখে তখনও আতঙ্ক জমে আছে, শরীরটা থরথর করে কাঁপছে। বোঝাই যাচ্ছিল এই অবস্থায় আর কিছু বলার শক্তি মেয়েটার নেই। বৈকুণ্ঠ আর কিছু জিজ্ঞেস করল না। বহু বছর হাটে বাজারে মানুষের মুখ দেখে সে বুঝতে শিখেছে কখন প্রশ্ন থামানো উচিত। এখন বেশি কথা বললে মেয়েটা ভয় আরো বাড়বে। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, ভয় পেও না মালা, আমার গ্রাম এখান থেকে বেশি দূরে নয়। আজকে রাতটা সেখানে আশ্রয় পাবে, পরে সব কথা শোনা যাবে। মালা মাথা একটু নাড়ল। সম্মতি না ভরসা বোঝা গেল না, কিন্তু হেরিকেনের আলোয় বৈকুণ্ঠের মুখে যে ভরসা ছিল তাতে সে আর আপত্তি করল না। বৈকুণ্ঠ উঠে দাঁড়ালো, এক হাতে হেরিকেন আর অন্য হাতে সেই লাঠিটা। চলো চলো, ধীরে ধীরে হাঁটো, রাস্তা চিনে আমি নিয়ে যাব। ভোরের আলো ফুটতে শুরু করেছে। গরুর গাড়িটা যখন ছায়ামতির কাঁচা রাস্তায় ঢুকলো, ততক্ষণে পূর্ব দিগন্তের আকাশটা হালকা ছাই রাঙা হয়ে গেছে। বাড়ির উঠোনে গাড়ির শব্দ হতেই প্রথম বেরোলেন বৈকুণ্ঠের মা। চোখে সারা রাতের জাগরণ, মুখে দুশ্চিন্তার ছাপ। পেছন পেছন লাঠিতে ভর দিয়ে বাবাও। এ কে রে খোকা? ততক্ষণে মালা বৈকুণ্ঠের পাশে এসে দাঁড়িয়েছে। ভেজা শাড়ি, এলোমেলো চুল,
চোখে জমাট ভয়। সে অনেক কথা মা, এখন ভেতরে চলো, পরে সব বলছি। বৈকুণ্ঠ তখন সব খুলে বলল। জঙ্গল, বৃষ্টি, ভাঙা ঘর, ঝোপের ভেতরে চিৎকার, একটার পর একটা। মা মেয়েটার দিকে ফিরলেন। মা, তোর বাড়ি কোথায়? কার মেয়ে তুই? মালা কিছু বলল না, চুপ করে রইল। বাবা বললেন, ভয় পেও না মা, এখানে তোমার কিছু হবে না। আগে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে নাও, তারপর দেখা যাবে। শিবুদার চায়ের দোকানটা ছায়ামতির ঠিক মাঝখানে। খড়ের চাল, বাঁশের খুঁটি। সন্ধে হলে সেখানে গ্রামের প্রায় সব লোকই জমা হয়। চায়ের ভাঁড়ে ধোঁয়া ওঠে। সেদিনও তার ব্যতিক্রম হলো না। বৈকুণ্ঠ ভাঁড় হাতে নিয়ে চুপচাপ বসেছিল এক কোণে। এমন সময় গলা খাকারি দিয়ে প্রশ্নটা এলো। বৈকুণ্ঠ, বললেন গোবর্ধন খুড়ো, গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ। কাল যে মেয়েটাকে সঙ্গে এনেছিস, তাকে কোথায় পেলি রে? জমিনপুরের জঙ্গল পেরোচ্ছিলাম, সেখানেই। এই নামটা শোনা মাত্রই গোবর্ধন খুড়োর মুখের হাসিটা মিলিয়ে গেল। ভ্রু দুটো কুঁচকে বলল, জমিনপুরের জঙ্গল? পাশে বসা নন্দু ঘোষ ফিসফিস করে বলল, যাই হোক, মেয়েটা তো সুন্দরী দেখলাম। ভালোই হয়েছে তোর বৈকুণ্ঠ, বিয়ে করে নে না ওকে। হাসি রোল পড়ে গেল ইতিমধ্যে। আরে ধুর, কি যে বলিস না তোরা, চিনি না জানি না কি সব। কিন্তু গোবর্ধন খুড়ো হাসলেন না, চুপচাপ চায়ে চুমুক দিলেন। চায়ের ধোঁয়ার আড়ালে গোবর্ধন খুড়ো গম্ভীর চোখে যে ভাবটা জমে উঠল, সেটা বৈকুণ্ঠের চোখ এড়াল না। হরিহর মণ্ডলের ঘুমটা বারবার ভেঙে যাচ্ছিল। জানলার ফাঁক দিয়ে ঢোকা বাতাসে চালের খড়গুলো উঠছিল। হরিহর পাশ ফিরে শুয়ে আবার চোখ বুঝল। ঠিক তখনই শব্দটা এলো। শব্দটা কোনো মুরগির গলা কাটা পড়ার আগে যেমন আওয়াজ হয়, ঠিক তেমন। হরিহর চোখ খুলে তাকালো। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। শিয়াল? নিজেকেই প্রশ্ন করল সে। কিন্তু পরক্ষণে আর একটা শব্দ এলো, এবার আরো স্পষ্ট। হরিহর উঠে বসল। এত রাতে শিয়াল সাধারণত এমন করে না। এই ভাবনাটা মাথায় আসতেই গা ছমছম করে উঠল। সে হেরিকেনটা হাতে নিল, দরজাটা খুলে উঠোনে পা দিল। চারিদিকে কেমন একটা অদ্ভুত গন্ধ। খোয়ারের দিক থেকে শব্দটা আবার এলো। খোয়ারের সামনে এসে এসে দাঁড়ালো। এক মুহূর্তে চোখের সামনে কিছুই ঠিক করে বুঝে উঠতে পারল না। তারপর হেরিকেনের আলোটা একটু উঁচু করতেই মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল হরিহরের। একটা বিশাল আকৃতির মেয়ে মানুষ বসে আছে খোয়ারের ঠিক মাঝখানে। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো রকম শাড়িটা শরীরের সঙ্গে জড়ানো। চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছে। সেই মেয়ে মানুষটা দুহাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে খোয়ারের ভেতরের একটা মুরগিকে। খোয়ারের ভেতরে চোখ যেতেই আরো কয়েকটা মুরগির আধ খাওয়া নিথর দেহ চোখে পড়ল হরিহরের। হরিহরের মুখ দিয়ে একটা ভাঙা আর্ত চিৎকার বেরিয়ে এলো। চিৎকারটা শোনা মাত্রই সেই অবয়বটা ঘুরে তাকালো হরিহরের দিকে। তারপর
বিদ্যুৎ গতিতে এক লাফে এসে খড়ের চালের উপরে পা দিয়ে মিলিয়ে গেল অন্ধকারে। এইভাবে কেটে গেল বেশ কয়েকটা দিন। বৈকুণ্ঠ লক্ষ্য করল মালা সারাদিন পড়ে পড়ে ঘুমোয়, খাওয়া দাওয়াতে উৎসাহ নেই, দুগ্রাস খেয়েই উঠে যায়। সবচেয়ে বড় কথা, বাড়ি যাওয়ার কোনো নামগন্ধই নেই, যেন বেমালুম ভুলে গেছে যে তারও একটা নিজস্ব বাড়িঘর আছে। সে যেন বহাল তবিয়াতেই আছে, যদিও এতে বৈকুণ্ঠর কোনো অসুবিধা হচ্ছে না, তবুও কোথাও যেন কিছু একটা ঠিক নেই। বৈকুণ্ঠ একাধিক দিন দেখেছে মাঝরাতে মালা উঠে কোথায় যেন যায়। বৈকুণ্ঠের বুকের ভেতরে একটা অদ্ভুত দোলাচল শুরু হলো। মেয়েটার প্রতি করুণা থেকে কি টান, নাকি তার চেয়েও গভীর কিছু, সে নিজেও ঠিক করে বুঝে উঠতে পারে না। কিন্তু ভাবনাটা বহুবার মাথায় এসেছে, মালাকে বিয়ে করলে মন্দ হয় না। বলতেও চেয়েছে কতবার, সন্ধেবেলা উঠোনে দাঁড়িয়ে কিংবা পুকুর ঘাটে জল নিতে গিয়ে। কথা গলায় উঠে এসে আবার নেমে গেছে। কাজের চাপ, সংসারের দায়, তারপর মালার এই অস্পষ্ট নীরবতা, সব মিলিয়ে সাহস হয়নি। আরও একটা বড় বাধা, মালার বাড়ি কোথায়, কোন গ্রামে, কোন দিকে। এই কদিনে সে একবারও পরিষ্কার করে কিছু বলেনি, জিজ্ঞেস করলেই এড়িয়ে যায়। বৈকুণ্ঠ আর ওকে জোর করত না। এইভাবেই দিন গড়ায়। বিয়ের কথা মাথায় ঘোরে, কিন্তু মুখে আসে না। ঠিকানা নেই, অতীত নেই, শুধু বর্তমানের এক ভারী উপস্থিতি। আর সেই উপস্থিতির ছায়ায় অজান্তেই বৈকুণ্ঠের বাড়িটা যেন একটু একটু করে বদলে যেতে থাকে। ছেলেটির নাম মদন, বয়স 13 ছুঁই ছুঁই, চুপচাপ স্বভাব, গরু বাছুরি তার সংসার। ভোরবেলায় গরু চড়াতে বেরোয়, সন্ধ্যেয় ফিরে আসে, এই ছিল তার দিনলিপি। সেদিন বিকেল বেলাটা অদ্ভুত রকম শান্ত ছিল। হাওয়ায় ধানের গন্ধ, দূরে শালবনের মাথায় কালো মেঘ জমেছিল। গরু চড়াতে গিয়ে মদন হঠাৎ খেয়াল করল ছোট বাছুরটা নেই। বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। এই সময় বাছুর হারানো ভালো লক্ষণ নয়। খোঁজ করতে করতেই পা চলে গেল গ্রামের দক্ষিণ দিকের জঙ্গলের ধার ঘেঁষে। মদন একসময় দেখল নুড়ি কাঁকুড়ের পথে কাদামাখা বাছুরের পায়ের দাগ। সেটা দেখে একটু স্বস্তি পেলেও হঠাৎ একটা জিনিস দেখে থমকে দাঁড়ালো মদন। গরুটার পায়ের ছাপের পাশেই একটা বিশাল আকৃতির পায়ের ছাপ। এত বড় পায়ের ছাপ সে জীবনে কখনো দেখেনি। ছাপটা ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে গেছে। আর একটু এগোতেই সে থমকে দাঁড়ালো। শাল গাছের তলায় এক নৃশংস দৃশ্য। ততক্ষণে আশেপাশের পরিবেশটা ঘিরে ধরেছে অন্ধকারের কালো চাদর। মদন লক্ষ্য করল একটা বন হেতালের ঝোপের মধ্যে কে যেন একটা বসে আছে। লম্বা ছায়া, চুলগুলো মাটিতে ঝুলছে। তার সামনে পড়ে আছে বাছুরটা। ব্যাপারটা বুঝতে তার এক মুহূর্ত সময় লাগলো, কারণ ততক্ষণে আকাশের বুক চিরে একটা বিদ্যুতের শিখা এই প্রান্ত থেকে ও প্রান্ত চলে গেল। আর সেই বিদ্যুতের আলোয় কয়েক মুহূর্তের মধ্যে বিষয়টা চোখে ধরা দিল। আর সেটা দেখে মদনের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হলো। মদন বিস্ফারিত চোখে দেখল একটা বিশাল লম্বা চওড়া মেয়ে তার তীব্র বাঁকানো হাতের নখ দিয়ে বাছুরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মুখটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সে যে কোনো মানুষ নয় তা বুঝতে অসুবিধা হলো না মদনের।
মদনের গা গুলিয়ে এলো। নিজের ইচ্ছার বিরুদ্ধে একটা তীব্র চিৎকার গলা দিয়ে বেরিয়ে এলো। তখনই সেই বিভৎস মূর্তি ধীরে ধীরে ঘুরল। তারপর চার পায়ে খানিকটা বানরের মতো লাফাতে লাফাতে ছুটে এলো মদনের দিকে এবং ঝাঁপিয়ে পড়ল মদনের উপর। গ্রামের দক্ষিণ পূর্ব কোণের সেই প্রাচীন বটগাছের তলায় সেদিন বিকেলে গ্রামের প্রায় সবাই এসে জড়ো। বুড়ো, যুবক, বউ, ঝি, কৌতূহলী ছেলেপিলে। ভিড়ের একপাশে চুপচাপ দাঁড়িয়েছিল বৈকুণ্ঠ, মুখ গম্ভীর। গত কয়েকদিনের ঘটনাগুলো যেন এই জায়গাটাতেই এসে এক সুতোয় বাঁধা পড়েছে। ভিড়ের মধ্যেই হঠাৎ একজন বলে উঠল, কাল রাতেই আমার বাড়ি থেকে দুটো হাঁস উদাও। দরজার খিল ভাঙা নয়, জানলাও খোলা না, তবু হাঁসগুলো উধাও হয়ে গেল। তার কথা শেষ হতে না হতেই আরেকজন বলল, আমার মুরগির খোঁয়ারে যা 10টা ছিল, সকালে গিয়ে দেখি 4টে। রক্তের দাগ লেগে আছে, কিন্তু দেহ নেই। কথাগুলো যেন আগুনে ঘি ঢালল। ফিসফাস শুরু হয়ে গেল চারিদিকে। কেউ বলছে চোরের কাজ, কেউ বলছে চোর হলে এমন করে খায় নাকি। ঠিক তখনই ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালেন এক বৃদ্ধা। শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে কাঁদছেন তিনি। মদন পালের মা। চোখ দুটো লাল, কণ্ঠস্বর ভাঙা ভাঙা। আমার মতন ঘরে ফেরেনি। কাল বিকেলে গরু চড়াতে গিয়ে তারপর আর ফিরল না। শিবুদার চায়ের দোকানটা তখনও আগের মতোই জমজমাট। বেঞ্চের এক কোণে চুপচাপ বসেছিল বৈকুণ্ঠ। কাপে চা ঠান্ডা হয়ে এলেও ছুঁল না। চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তা। বৈকুণ্ঠের এই অবস্থা দেখে গোবর্ধন খুড়ো বলল, এই বৈকুণ্ঠ, তোকে আজ বড় চিন্তিত দেখাচ্ছে কেন রে? চায়েও হাত দিলি না। বৈকুণ্ঠ একটু চমকে উঠল। চিন্তা তো হবেই খুড়ো। গ্রামে একের পর এক যা শুরু হয়েছে, তার উপর মালাকে নিয়ে মনটা ভালো নেই। মালা? ওকে নিয়ে আবার কি? এটা তো চুপচাপই থাকে। কেন, কি হয়েছে? বৈকুণ্ঠ চারিদিকে একবার তাকিয়ে গলা নামিয়ে বলল, কি হয়েছে ঠিক বলতে পারবো না, কিন্তু আজকাল ওর মধ্যে কিছু লক্ষণ দেখছি খুড়ো, একেবারেই স্বাভাবিক নয়। খুড়োর গলা এবার একটু ভারী। বৈকুণ্ঠ ধীরে ধীরে বলল, সারাদিন প্রায় ঘুমিয়েই কাটে। ডাকলে সাড়া দেয় না। সন্ধ্যের পর থেকে ওর চোখ দুটো অদ্ভুত রকমের জ্বলে ওঠে, যেন আলোতে নেই, অন্ধকারেই ভালো দেখেও। মানুষের চোখে এরকম জলে আমি কারোর দেখিনি খুড়ো, জানো। খাবার প্রায় ছোঁয় না বললেই চলে। বাড়ি বা গ্রাম কোথায় তাও বলে না, জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। গোবর্ধন খুড়ো চায়ের কাপটা নামিয়ে রেখে বললেন, আর কিছু? সেদিন রাতে একটা দৃশ্য দেখে কিছুতেই নিজের মনকে স্থির করে রাখতে পারছি না খুড়ো। ভাবছি যে এটা কি মনের ভুল নাকি আমার চোখের ভুল। খাবার দিতে গিয়ে ওর ঘরে ঢুকে দেখি ও তখনও বিছানায় শুয়ে আছে। অনেকবার জিজ্ঞেস করলাম যে খাবে কি না, কিন্তু কোনো সাড়া দিল না, জানো। সেদিন আমার বাড়িতে একটু রাম পাখির মাংস রান্না করেছিল মা। তো যাওয়ার সময় আমি ওকে বলে গেলাম যে মাংস রান্না হয়েছে, খিদে পেলে খেয়ে নিও। এই বলে আমি ঘরে শুয়ে পড়লাম। রাত 2-2:30 নাগাদ একটা খচমচ আওয়াজ শুনে চমকে হ্যারিকেনটা নিয়ে উঠে দাঁড়ালাম। বুঝলাম যে আওয়াজটা রান্নাঘর থেকেই আসছে। ধীর পায়ে লণ্ঠনটা নিয়ে এগিয়ে গেলাম রান্নাঘরে। রান্নাঘরের দরজা খুলতেই দেখতে পেলাম মালা হাঁটু গেড়ে রান্নাঘরে বসে কড়াই থেকে দুহাত দিয়ে মাংস তুলে তুলে এমনভাবে খাচ্ছে যে মনে হয় যেন সে কতদিন খেতে পায় না। কোনো মানুষ যে এমনভাবে মাংস খেতে পারে আমার ধারণা ছিল না খুড়ো।
তখনও অতটা অবাক হয়নি, জানো, ভাবলাম যে খিদে পেয়েছে হয়তো সেই জন্য খাচ্ছে। কিন্তু কিন্তু তারপর অদ্ভুত একটা দৃশ্য দেখলাম। আমার হাতে ধরা হেরিকেনের আলোটা মালার গায়ের উপরে পড়েছে, আর তার লম্বা ছায়া পড়েছে তার পিছনের দেয়ালে। দেয়ালের দিকে চোখ পড়তেই গায়ে কাঁটা দিয়ে উঠল। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম দেয়ালে বিশাল আকৃতি একটা মেয়ে মানুষের চেহারা, চুলগুলো সাপের মতো উঠছে, হাতে তীব্র বড় বড় বাঁকানো নখ। একবার মালার দিকে তাকাই, আর একবার দেয়ালের দিকে। ছায়াটা যে মালার তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মানুষের ছায়া এরকম হবে কেন? তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলাম। এইটুকু বলে চুপ করলো বৈকুণ্ঠ। তারপর খুড়োর দিকে তাকিয়ে ঢোক গিলে বলল, খুড়ো, আমি কাকে ঘরে নিয়ে এলাম খুড়ো? আমি কোনো ভুল করে বসলাম না তো? বৈকুণ্ঠ আর একটু এগিয়ে এসে ধীরে ধীরে বলল, খুড়ো, সেদিন তুমি জমিনপুরের জঙ্গল নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলে, তারপর আর বললে না। কি ব্যাপার আমাকে একটা খুলে খুলে বলো তো খুড়ো। হ্যাঁ? গোবর্ধন খুড়ো প্রথমে চুপ করে রইলেন, চোখ তুলে একবার তাকালেন আকাশের দিকে, তারপর বললেন, সব কথা সব সময় বলা যায় না রে বৈকুণ্ঠ, কিন্তু এখন তো আর চুপ থাকাও চলে না। মানে তুমি আগে থেকেই সব কিছু জানো? জমিনপুরের জঙ্গল আজকের নয় রে। আমি তখন অনেক ছোট। এই গল্প বাপ ঠাকুরদাদের মুখে শোনা। জমিনপুর আগে জঙ্গল ছিল না। ওখানে এক সময় একটা ছোট গ্রাম ছিল, নাম ছিল মালঞ্চডাঙ্গা। মালঞ্চডাঙ্গা এককালে কিন্তু এমন ছিল না। ওই গ্রাম ছিল জমিদার রাজেন্দ্র নারায়ণ চৌধুরীর অধীনে। কি শাসন, কি প্রতিপত্তি! চারদিকে তার নামে মানুষ কাঁপত, আবার শ্রদ্ধাও করত। জমিদার নাকি কঠোর ছিলেন, কিন্তু অন্যায় সহ্য করতেন না। তার আমলে মালঞ্চডাঙ্গায় অভাব বলতে কিছু ছিল না। ধানের ক্ষেতে এমন ফলন হতো যে গোলা ভরে যেত। পুকুরে মাছ টইটম্বুর, বাগানে আম কাঁঠালের ভাড়ে ডাল নুয়ে পড়ে থাকত। হাটে লোকের ভিড়, দূর দূরান্ত থেকে বণিকেরা আসতো। মালঞ্চডাঙ্গা তখন যেন স্বয়ং লক্ষ্মীর আশীর্বাদ পুষ্ট। বৈকুণ্ঠ মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। খুড়ো একটু থামলেন। কিন্তু সে সুখ বেশি দিন টিকল না রে। 1 বছর হঠাৎ করেই বদলে গেল সব। জমিদারের কোনো উত্তরাধিকারী ছিল না। অনেক চেষ্টা করেও কোনো সন্তান সৌভাগ্য হলো না তার। শেষে একদিন কোথা থেকে এক সাধু এসে জমিদারকে বলল যে অমুক জায়গায় মাটির নিচে একটা মূর্তি আছে, সেই মূর্তি খুঁড়ে বের করে পূজা দিলেই জমিদার সন্তান সৌভাগ্য লাভ করবেন। মাটি সরাতেই বেরিয়ে আসে একটা পাথরের মূর্তি, কিন্তু সে মূর্তি দেখে কেউ নিশ্চিন্ত হতে পারেনি। প্রথমে ভেবেছিল কোনো দেবতার বিগ্রহ, কিন্তু কাছে গিয়ে দেখা গেল তা নয়। মূর্তির মুখাবয়ব অদ্ভুত, না পুরুষ না নারী। চোখ দুটি অস্বাভাবিক বড়, ঠোঁটের কোণে যেন এক অচেনা হাসি, কিন্তু সে হাসি আনন্দের নয়। গলায় মালা নেই, হাতে শঙ্খ চক্র ত্রিশূল কিছুই নয়, বরং হাতে বড় বড় নখ। মজুরেরা ভয়ে হাত গুটিয়ে নিল। কেউ বলল এ কোনো অপদেবী। খবর পৌঁছল জমিদারের কানে। রাজেন্দ্র নারায়ণ নিজে এসে মূর্তিটি দেখলেন, কিছুক্ষণ চুপ করে রইলেন। তাঁর স্বভাব ছিল যুক্তিবাদী, তিনি কুসংস্কার পছন্দ করতেন না। এসে বললেন, পুরনো কালের কোনো ভাঙা প্রতিমা হবে, এত ভয় কিসের? এই পুজোর নিয়ম ছিল অদ্ভুত। প্রতি পূর্ণিমায় গ্রামের প্রত্যেকটি গৃহ থেকে একটি করে গবাদি পশু আনতে হবে।
সেই পশুকে বলি দিয়ে তার রক্তে মূর্তিকে স্নান করাতে হবে গোপনে, নির্জন স্থানে। কেউ যেন সেই ক্রিয়া প্রত্যক্ষ না করে। সাধু এও বললেন, যদি কোনো পূর্ণিমায় একবারও যদি ব্যত্যয় ঘটে, যদি এক পূর্ণিমাও পূজা বন্ধ থাকে, তবে আর রক্ষা থাকবে না। আর শুধু কলেরা নয়, মাটি, জল, বাতাস সব বিষ হয়ে উঠবে। গোটা গ্রাম শ্মশানে পরিণত হবে। মানুষ নয়, কেবল ধোঁয়া আর ছাই থাকবে। তারপর আর কিচ্ছু জানি না রে বৈকুণ্ঠ। কেমন করে যে ওই গ্রাম শ্মশান হয়ে গেল, হয়তো জমিদারি কোনো বড় ভুল করে ফেলেছিলেন। লোভে পড়ে শক্তির নেশায় এমন কিছু ডেকেছিলেন যাকে ডাকা উচিত ছিল না। বৈকুণ্ঠের গলা শুকিয়ে এলো। সে একটু এগিয়ে এসে ধীরে ধীরে জিজ্ঞেস করলো, তাহলে যে মূর্তিটা, সেটা কিসের মূর্তি ছিল? কুপির আলোটা যেন ঠিক সেই মুহূর্তে আরও একবার তুলে উঠল। গোবর্ধন খুড়ো একবার ঢোক গিলে নিচু স্বরে বললেন, আকার আকৃতি যা শুনেছি আর যেভাবে বর্ণনা করা হয়েছে, তাতে মনে হয় ওটা কোনো দেবীর মূর্তি ছিল না। ওটা সম্ভবত হাকিনীর মূর্তি ছিল। হাকিনী, মারাত্মক এক ধ্বংসাত্মক শক্তি। তার মানে হ্যাঁ বৈকুণ্ঠ, মালা কোনো মানুষ নয়, ও এক হাকিনী। বহু বছর ধরে ও ওই জমিনপুরের জঙ্গলে আটকে ছিল, কিন্তু সজ্ঞানে হোক বা অজ্ঞানে তুই তাকে মুক্তি দিয়েছিস। তার মানে ওই কুকুরগুলো কোনো সাধারণ বুনো কুকুর ছিল না, ওরা দৈব। ওরাই তাহলে এতদিন ওই জঙ্গলে ওই হাকিনীকে আটকে রেখেছিল। আমি ওদের তাড়িয়ে, হে ঈশ্বর, কি ভুল হয়ে গেল কুড়ো, কি ভুল হয়ে গেল। কিন্তু কিন্তু ও যে হাকিনী, তা কি করে প্রমাণ হবে? প্রমাণ হয়ে যাবে আজ। আজ রাতে আমি তোর বাড়ির সামনে এসে দাঁড়াবো। যে বড় বটগাছটা আছে, ওখান থেকে লুকিয়ে দেখব। যদি ও সত্যি হাকিনী হয়, তবে আজও নিশ্চিত শিকারে বেরোবেই। বটগাছের তলায় এসে ওরা যখন দাঁড়ালো, ঘড়ির কাঁটা প্রায় রাত 12টা ছুঁই ছুঁই। চারদিক নিস্তব্ধ। শুক্লপক্ষের চাঁদটা আকাশে কেমন যেন ফ্যাকাশে আলো ছড়িয়ে আছে। বটগাছের ঝুড়িগুলো বাতাসে দুলছে। ঠিক তখনই অন্ধকার ভেদ করে বৈকুণ্ঠ এসে দাঁড়ালো। আসার সময় দেখে এলাম মালা ঘরের দরজা বন্ধ করে দিয়ে শুয়ে আছে। ঠিক আছে, চুপ করে বসে থাক, অপেক্ষা কর। আজ সব ফয়সালা হবে। দূরে শিয়ালের ডাকে রাতটা যেন আরো গভীর হয়ে উঠল। সময় যেন এগোতেই চাইছে না। এইভাবে প্রায় আধ ঘন্টা কেটে গেল। আর কতক্ষণ বসে থাকবো? কিছুই তো হচ্ছে না, আমি বরং যাই। সে উঠে দাঁড়াতেই হঠাৎ খুড়ো ওর হাতে চিমটি কেটে ইশারা করল। দুজনেই নিঃশ্বাস বন্ধ করে তাকালো। মালা ঘরের দরজা খুলে ধীরে ধীরে বেরিয়ে আসছে। বিস্ফারিত চোখে ওরা দেখল তার কাঁধ দুটো ধীরে ধীরে চওড়া হয়ে যাচ্ছে। হাত দুটো লম্বা হয়ে হাঁটুর নিচে নেমে এলো। আঙুলগুলো কেমন যেন সরু সরু আর অস্বাভাবিক রকমের লম্বা। নখগুলো চাঁদের আলোয় চকচক করে উঠল। মাথার চুলগুলো সাপের ফোনার মতো উড়ছে। তার শরীরটা ধীরে ধীরে বিরাট আকার ধারণ করে উঠছে, যেন ভেতর থেকে কেউ তাকে টেনে বড় করছে। মুখ থেকে একটা অদ্ভুত শব্দ বেরোচ্ছে। তারপর সে মুখ তুলে একবার আকাশের দিকে তাকালো। চোখের মণি দুটো ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। মালা তখন আর স্বাভাবিক আকারে নেই। সে এখন প্রায় দ্বিগুণ উচ্চতা নিয়ে দাঁড়িয়ে।
কিছুক্ষণের মধ্যেই সেই বিশাল অবয়বটা লম্বা লম্বা পা ফেলে গ্রামের পশ্চিম প্রান্তের জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল। আমি বলেছিলাম মানুষ নয় ও। আজ প্রমাণ পেয়ে গেলি তো। খুব শীঘ্রই এর ব্যবস্থা না করলে গোটা গ্রাম শ্মশান হয়ে যাবে। বৈকুণ্ঠ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এর হাত থেকে বাঁচার কি কোনো উপায় আছে খুড়ো? গোবর্ধন খুড়ো বটগাছের গুঁড়িতে হেলান দিয়ে ধীরে ধীরে বলল, উপায় একটা আছে। কি উপায় খুড়ো, বলো। সে পথ খুব ঝুঁকিপূর্ণ। ভুল হলে শুধু আমাদের নয়, গোটা গ্রামের সর্বনাশ। কি উপায় বলো খুড়ো, চুপ করে থেকো না, যা বলবে তাই করব। গোবর্ধন খুড়ো কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইলেন, তারপর ধীরে ধীরে মুখ তুললেন। চাঁদের আলোয় খুড়োর চোখ দুটো অদ্ভুত কঠিন দেখাচ্ছিল। তোকে আর একবার জমিনপুরের জঙ্গলে যেতে হবে। জমিনপুর? হ্যাঁ, সেই জঙ্গলের ভেতরেই আছে একটা কালো দিঘি। দিনের বেলায়ও যার জল কালচে থাকে। সেই দিঘির মাঝখানে জলের বুক চিড়ে ফোটে একটা ফুল, ব্রহ্মকমল। ব্রহ্মকমল সাধারণ ফুল নয় রে, ও শক্তির ফুল। অন্ধকারে ফোটে ঠিকই, কিন্তু অশুভ শক্তি থেকে নয়, শুদ্ধ তপস্যার শক্তি থেকে। যেখানে বহু বছর সাধনা হয়েছে, যেখানে মন্ত্র আর অগ্নির স্পর্শ আছে, সেই মাটিতে জন্মায়। পিশাচেরা অন্ধকারে শক্তিশালী হয়, কিন্তু ব্রহ্মকমল অন্ধকারে জন্মেও আলো বহন করে। ওর গন্ধে এক ধরনের তেজ থাকে, যা অশুভ শক্তিকে দগ্ধ করে। তাই পিশাচেরা ওর গন্ধ সহ্য করতে পারে না। তাহলে তাহলে মালাও পারবে না? না, ব্রহ্মকমলের কাছে এলে ওর আসল রূপ স্থির থাকতে পারবে না। ওর শক্তি টলবে, শরীরের ভেতরের পিশাচ শক্তি দুর্বল হয়ে পড়বে। কিন্তু এতদিন কেউ তা আনতে পারেনি। ফুল তুলতে হলে মাঝ দিঘি পর্যন্ত সাঁতরে যেতে হবে। কিন্তু মনে রাখিস, ওই হাকিনি তোকে কিছুতেই অত সহজে ফুল তুলতে দেবে না। মনে রাখিস, ফুল তুলবি সূর্য ওঠার আগে। প্রথম আলো পড়লে তার তেজ কমে যায়। আর পথে যদি কেউ তোকে ডাকে, পেছন ফিরে তাকাবি না। সন্ধ্যা তখন সবে গাঢ় হতে শুরু করেছে। পশ্চিম আকাশের শেষ রক্তিম আভা মিলিয়ে গিয়ে পূর্ব দিকে উঠেছে গোল থালার মতো পূর্ণ চাঁদ, স্বচ্ছ স্থির, যেন নীরব সাক্ষী। বৈকুণ্ঠ জমিনপুরের জঙ্গলের মুখে এসে একবার দাঁড়ালো। বাতাসে একটা সোঁদা গন্ধ, কেমন একটা স্যাঁতস্যাঁতে শীতলতা। দূরে কোথাও থেকে ভেসে আসছে নিশাচর পাখির ডাক। মনে হলো এই জঙ্গলে দিনের আলো কখনোই পুরোপুরি নামে না। উপরে চাঁদ জ্বলজ্বল করছে, অথচ গাছের মাথায় ঘন জটিল ডালপালার ফাঁক দিয়ে আলো মাটিতে পৌঁছায় না। হঠাৎ ডান দিকে ঝোপের আড়াল থেকে কি যেন একটা সরে গেল। বৈকুণ্ঠ থমকে দাঁড়ালো, কিছুক্ষণ কান পেতে রইল, তারপর নিজেকেই ধমক দিল। ভয় পেলে চলবে না বৈকুণ্ঠ, কাজ ছেড়ে ফিরতে হবে। সারা গ্রামের বিপদ। না না না, কিছুতেই আমি পিছনে তাকাবো না। জঙ্গলের ভেতরে প্রবেশ করল বৈকুণ্ঠ। অদ্ভুত এক অনুভূতি বারবার তাকে আচ্ছন্ন করছিল। কেউ যেন তার পিছনে পিছনে আসছে। দৃশ্যমান নয়, অথচ উপস্থিতি বোঝা যায়, ছায়ার মতো। একবার ইচ্ছে হলো পেছনে তাকাই, কিন্তু গোবর্ধন খুড়ো সতর্কবাণী মনে পড়তেই পিছনে ফিরল না বৈকুণ্ঠ। অবশেষে গাছের ফাঁক ফোকরের মাঝখান দিয়ে উদ্ভাসিত হলো কালো দিঘি।
দিঘির জল অস্বাভাবিক রকমের স্থির। চাঁদের আলো পড়ে তাতে রূপলি আভা নয়, বরং কেমন একটা গাঢ় কালচে দীপ্তি। কোনো গভীর অতল এক অন্ধকার চাঁদের দিকে চেয়ে আছে। বৈকুণ্ঠের দৃষ্টি ধীরে ধীরে মাঝ দিঘির দিকে স্থির হয়ে গেল। সে স্তব্ধ। জলের ঠিক মাঝখানে একখানা ক্ষুদ্র দ্বীপের মতো অন্ধকারের বুক ফুঁড়ে ফুটে আছে একটা সাদা পদ্ম ফুল। ফুলটি যেন স্বয়ং চাঁদের আলো শোষণ করে নিজেই আলোকিত। তার পাপড়িগুলি প্রসারিত, শুভ্র অথচ তেজস্বী, যেন নিঃশব্দ এক জ্যোতির শিখা। বৈকুণ্ঠের বুকের ধুকপুকানি বেড়ে গেল। ধীরে ধীরে জলে নামল সে। জল অদ্ভুত ঠান্ডা নয়, বরং কেমন একটা গাঢ়, যেন প্রতিটি তরঙ্গে অদৃশ্য কোনো টান। সাঁতার কাটতে লাগলো। মাঝদিঘির কাছে পৌঁছাতেই বুকের ভেতর কেমন যেন শীতল ভয় জমল। ঠিক সেই সময় ডান পায়ের গোড়ালিতে যেন কারো আঙুলের স্পর্শ মনে হলো। থামল না। দাঁত চেপে একদমে হাত বাড়িয়ে ব্রহ্মকমলটি ছিঁড়ে নিল। ফুলটা ছিঁড়তেই জলের বুক যেন কেঁপে উঠল। নিচ থেকে প্রবল একটা টান অনুভব করতে লাগলো। তার হাত পা যেন কাদার অতলে ডুবে যাচ্ছে। বৈকুণ্ঠ প্রাণপণে হাত চালালো। মুখ ফেটে আসছে, দম বন্ধ হয়ে আসছে, কিন্তু সে জানে এখন থামলে সর্বনাশ। অবশেষে সে কোনো রকমে পাড়ে উঠে এলো। হাঁটু গেড়ে বসে কিছুক্ষণ হাঁপাতে লাগলো। হাতে ধরা ব্রহ্মকমলটি এখন অম্লান। সবে উঠে বাড়ির দিকে রওনা হতে যাচ্ছে, এমন সময় পেছন দিক থেকে একটা কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো। ফুলটা নিয়ে কোথায় চলেছিস? বৈকুণ্ঠ শরীরের রক্ত যেন এক মুহূর্তে হিম হয়ে গেল। ধীরে ধীরে পেছন ফিরল সে। দেখল দিঘির জলের উপরে দাঁড়িয়ে আছে মালা। কিন্তু এই সেই পরিচিত মুখ নয়। তার চোখ দুটো গনগনে কয়লার মতো লাল, যেন অন্তর্লীন আগুন বাইরে বেরিয়ে আসতে চাইছে। চুলগুলো সাপের ফোনার মতো হাওয়ায় উঠছে, আর তার চতুর্দিকে ঘিরে রয়েছে এক অস্থির কালো বৃত্ত। দাঁত কিড়মিড় করে মালা এবার বলে উঠল, অনেক সময় দিয়েছি তোদের, আর নয়। সব জেনে গেছিস যখন, তোদের সময় শেষ। শেষ শব্দের সঙ্গে তার মুখে ফুটে উঠল তীব্র বিকট এক হাসি। তারপরের মুহূর্তেই দৃশ্যটি পরিবর্তিত হলো। মালার দেহ ধনুকের মতো বেঁকে গেল। এমন ভাবে বাঁকলো যেন হাড়গুলো ভেতর থেকে কেউ মোচড় দিয়ে টেনে তুলছে। শরীর লম্বা হতে লাগলো। চামড়া টান টান, শিরা উপশিরাগুলো স্পষ্ট বোঝা যেতে লাগলো। একসময় মাংস লবায়ব মুহূর্তে শুকিয়ে গিয়ে দাঁড়ালো লম্বাটে কঙ্কাল সার এক পিণ্ডের মতো। চার হাতে ভর দিয়ে সে কালো দিঘির উপর দিয়ে তীব্র বেগে ছুটে আসতে লাগলো বৈকুণ্ঠের দিকে। দুই হাতে অস্বাভাবিক লম্বা কালো বাঁকানো নখগুলো চাঁদের আলোয় ধাতব ঝিলিক দিয়ে যাচ্ছে। সে তখন আর মালা নয়, প্রকাণ্ড বিভৎস এক হাকিনী। ততক্ষণে সে বৈকুণ্ঠের একেবারে কাছে চলে এসেছে। বৈকুণ্ঠ ততক্ষণেও নিজেকে সামলে নিয়েছে। আতঙ্কের মধ্যেও তার মস্তিষ্ক অদ্ভুত স্বচ্ছ। এটাই যে হতে পারে সেটা গোবর্ধন খুড়ো অনেক আগেই বলে দিয়েছিল। সে হাতে ধরা ব্রহ্মকমলের দিকে তাকালো। ফুলটি এখনো উজ্জ্বল। সে আর এক মুহূর্ত দেরি না করে ফুলটিকে ছুঁড়ে দিল সামনের দিকে। ফুলটা শটান গিয়ে লাগলো হাঁকিনীর গায়ে।
তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। প্রবল একটা আর্তনাদে কেঁপে উঠল জমিনপুরের জঙ্গল। মালারূপী হাঁকিনের শরীর থেকে একটা কালো ধোঁয়া জ্বলে উঠতে লাগলো। তার লম্বা তীব্র বাঁকানো হাত দুটো আকাশের দিকে তুলে দিয়ে তীব্র একটা চিৎকার করতে লাগলো। পরক্ষণেই তার সারা দেহটা দাউ দাউ করে জ্বলে উঠল। ভোরের আলো ফুটেছে। বৈকুণ্ঠ শ্রান্ত ক্লান্ত দেহ নিয়ে বাড়ি ফিরে এলো। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন মনোজ গুপ্তের লেখা গ্রামের নাম ছায়ামতি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।